আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসিম হোসাইন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে 4 শতাধিক যাত্রী বহনকারী ট্রেন জাফর এক্সপ্রেসকে জিম্মি করার ঘটনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। কারণ আধুনিককালের ইতিহাসে ট্রেন ছিনতাইয়ের ঘটনা খুবই বিরল। গত মঙ্গলবারের ওই ঘটনায় বেশ কিছু যাত্রী ছিনতাইকারী ও পাকিস্তানি সেনা হতাহতের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর অথচ ন্যাক্কারজনক এই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি তথা বিএলএ। বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটির লম্বা ইতিহাস রয়েছে। পাকিস্তানের অভিযোগ অনুযায়ী সংগঠনটির পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। ঘটনার দিন সশস্ত্র ব্যক্তিরা রেললাইনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামায়। এ সময় তারা ট্রেনটির চালককে কক্ষে গুলি চালালে তিনি আহত হন। ঘটনাস্থলটি ছিল পাকিস্তানের কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে দুর্গম আফগান ইরান সীমান্তের সিবি শহরের পার্বত্য অঞ্চল। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, অভিযানে 33 সন্ত্রাসীর সবাইকে হত্যা করা হয়েছে। চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হয়নি, তবে এর আগে 21 যাত্রীকে হত্যা করে হামলাকারীরা। এছাড়াও অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য প্রাণ হারিয়েছেন। বেলুচিস্তান আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও বেশ অনুন্নত। উন্নয়নের দিক থেকে পাঞ্জাব ও সিন্ধুর চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে 1.5 কোটি মানুষের এই প্রদেশটি। অথচ বেলুচিস্তান খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে রয়েছে তামার খনি ও গ্যাসকূপ। পরিস্থিতি জটিল আকার ধারণ করে প্রায় 1 দশক আগে যখন বেলুচিস্তানে শুরু হয় চীনপন্থী পাকিস্তান অর্থনৈতিক করিডর তথা সিপিসি মেগা উন্নয়ন প্রকল্প। $6,200 কোটি এই প্রকল্পে চীনা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনার উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে বিএলএ। এর মধ্যে আলোচিত গোয়াদার বন্দরও রয়েছে। সিপিসি প্রকল্পের অন্যতম বড় অংশ এই বন্দর। এসব হামলায় অনেক চীনা নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, শুরুতে স্বল্প সংখ্যক সদস্য ও সীমিত সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও এখন অনেক শক্তিশালী হয়েছে বিএলএ। সাম্প্রতিক যে সময় তাদের প্রভাব এতটাই বেড়েছে যে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে পেরে উঠছে না। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে আফগানিস্তান, ভারত ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক শক্তি বিএলএ গোষ্ঠীকে মদদ দিয়ে আসছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছে সংশ্লিষ্ট দেশগুলো। বিশ্লেষকরা আরও বলছেন, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও পুরনো কৌশল এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অনেক উন্নত অস্ত্র হস্তগত হওয়ার বেশ শক্তিশালী হয়েছে দেশটি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই আলোচিত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শক্ত অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে তেহরানকে হুমকি এবং চাপের মধ্যে রাখার চেষ্টা করছেন তিনি। ট্রাম্পের এমন বাড়াবাড়ির পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান কোনো আলোচনায় যাবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যা খুশি তাই করো, আমরা আলোচনায় বসব না। তিনি আরও বলেন, আমাদের জন্য এটি একেবারেই গ্রহণযোগ্য নয় যে যুক্তরাষ্ট্র নির্দেশ দেবে এবং হুমকি দেবে। আমি এমন পরিস্থিতিতে আলোচনাতেও যাব না, যা খুশি তোমরা তাই করো। অপরদিকে পরমাণু প্রযুক্তির ব্যাপারে ইরান কারোর সঙ্গে পরামর্শ বা কারো নির্দেশ মানবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। তিনি বলেছেন, তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না। তার ওই মন্তব্যের একদিন আগে ট্রাম্প জানান, তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসানোর জন্য একটি চিঠি পাঠিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনায় পথ খোলা রাখতে চান, কিন্তু আবার প্রথম মেয়াদের মতো ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলও চালু রেখেছেন, যার লক্ষ্য হল তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনা। সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে 2টি উপায়ে সামলানো যেতে পারে, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, যাতে তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো যায়। তেহরান অবশ্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে যে ইরান দ্রুততার সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% পর্যন্ত নিয়ে যাচ্ছে, যা প্রায় 90%-এর কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির মানের ইউরেনিয়াম হিসেবে বিবেচিত হয়। অবশ্য 2019 সাল থেকেই ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছে, কারণ 2015 সালের প্রথম মেয়াদে ট্রাম্প বহুপাক্ষিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
এতে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরও ইরান চালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের পরমাণু কার্যক্রম। এক পর্যায়ে গিয়ে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধির ঘোষণা দেয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করার কথা জানিয়েছে। বুধবার দেশটির বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১শে মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন ফার্সি বর্ষের প্রথম মাসে ইরানের বিমান বাহিনী ১,০০০-এর বেশি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষার সক্ষমতার বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সম্প্রতি দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ মহড়া পরিচালনা করছে ইরান, রাশিয়া ও চীন। কুর্দি নেতৃত্বাধীন ও মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা এসডিএফ এবং সিরিয়ার নতুন সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। একে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখবে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সম্প্রতি এই চুক্তির ঘোষণা দিয়েছেন। এই চুক্তির অধীনে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। চুক্তিতে সিরিয়ার ঐক্যের উপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী উত্তর পূর্ব সিরিয়ার সকল বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান, সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়ার কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে একীভূত করা হবে। বিগত বছরগুলোতে আইএস দমনের নাম করে এসডিএফকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে আমেরিকা। ফলে এরা সিরিয়া ও তুরস্ক উভয় রাষ্ট্রের জন্যই হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল, কারণ এরা পিকেকে সমর্থিত একটি গোষ্ঠী। এসডিএফকে ঠেকাতে তুরস্ক ওয়াইপিজি নামের আরেকটি গ্রুপকে সমর্থন দিয়ে আসছিল, কিন্তু তারপরও তাদের পুরোপুরি বাগে আনা যাচ্ছিল না। তবে সম্প্রতি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে গেলে পরিস্থিতি বদলাতে থাকে। দফায় দফায় আলোচনার পর এসডিএফ সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে রাজি হয়। আর এখানেই তুরস্কের সাফল্য। মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এরদোয়ান বলেন, সিরিয়ায় সম্পাদিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অবদান রাখবে। এর সুবিধাভোগী হবে আমাদের সকল সিরীয় ভাই বোনেরা। তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিবেশী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, এর একক কাঠামো সংরক্ষণ এবং এর ঐক্য ও স্থিতিশীলতার শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেই। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি রাজনৈতিক পরিবর্তনে সম্মুখীন হচ্ছে যা তার সমর্থন পুনর্ব্যক্ত করে, যাতে বিশ্বাসযোগ্য অসাম্প্রদায়িক শাসনকে আরও সংঘাত এড়াতে সর্বোত্তম উপায় হিসেবে প্রমাণ করে। এদিকে তুর্কি নেতা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনিদের সঙ্গে ব্রাদারহুড ইফতারে যোগ দিয়ে তিনি গাজার জনগণের সঙ্গে তুরস্কের অটল সংহতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মুসলিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রচেষ্টা কেবল গাজা বা পশ্চিম তীরের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যেতেও অঙ্গীকারাবদ্ধ। গাজায় ইসরায়েলের গণহত্যাকে মানব ইতিহাসের কলঙ্ক অভিহিত করে এরদোয়ান বলেন, ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ২০০ জনেরও বেশি সাংবাদিক এবং ৩৩০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। তিনি বলেন, তুরস্ক গাজাকে সমর্থন করার জন্য সকল উপায়কে কাজে লাগিয়েছে। আমরা প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিপীড়িত ফিলিস্তিনিদের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।